তাইলে আমরা কেসটাকে মোটামুটি রোগীর নাম ধাম যেগুলো পরিচিত, প্রধান সমস্যা, বর্তমান সমস্যা, পাস্ট মেডিকেল হিস্টোরি অর্থাৎ অতীত কোনো রোগের কোনো প্রবণতা ছিল কিনা, সেই সাথে পারিবারিক কোনো রোগ আছে কিনা, এবং পার্সোনাল যে হিস্টোরিটা সেটা আমরা জানছি, এবং সেই সাথে আমরা মেন্টাল যে সিমটমগুলো সেই বিষয়গুলো আমরা জানলাম। এরপরে আমাদের বিষয় আছে জেনারেলাইটিস, অর্থাৎ এটাকে যদি আমি বাংলা বলি অথবা হোমিওপ্যাথির ভাষায় বলি তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে সার্বদৈহিক লক্ষণ। তো আমরা শুরু করব এখন সার্বদৈহিক লক্ষণ দিয়ে। আমরা প্রথমত আমাদের যে শব্দটা উপরে লেখা আছে HCR, HCR দিয়ে বোঝানো হয় হিট কোল্ড রিলেশন, অর্থাৎ আমরা এক্ষেত্রে রোগী কি শীত কাতর না গরম কাতর সেই বিষয়টা আমরা এখান থেকে জেনে নিব। অর্থাৎ কিছু কিছু রোগী আছে শীত পছন্দ করে না, কিংবা শীতে তার রোগের প্রাদুর্ভাবটা বাড়ে। আবার কিছু কিছু রোগী আছে যে গরম পছন্দ করে না, কিংবা গরমে তার রোগের প্রাদুর্ভাবটা বাড়ে। আবার কিছু কিছু রোগী আছে যারা শীত এবং গরম দুটোই, অতিরিক্ত শীত গরম তারা সহ্য করতে পারে না। তো এরকম কিছু কিছু বিষয় আছে, যেমন আমাদের শীতকাতর রোগী আছে নাক্সভোম, হিপারসাল, ক্যালকেরিয়া কার্প, সিলেসিয়া এ ধরনের। আবার গরম কাতর আছে আয়োডিনাম, তার ফ্লুরিক অ্যাসিড, সালফার এ ধরনের কোনো ওষুধ আছে। আবার উভয় কাতর হিসেবে আছে মার্কসল, ডিজিটালিস, ইপিকাক এ ধরনের কিছু মেডিসিন আছে যারা উভয় কাতর। তো এই ছিল আমার HCR অর্থাৎ হিট কোল্ড রিলেশন, অর্থাৎ আমরা এখানে রোগীর কাতরতা অর্থাৎ শীত কাতর নাকি সে গরম কাতর সেই বিষয়গুলোতে আমরা এখানে যাব। আমাদের এখানে একটু অ্যাড করে যাওয়ার দরকার। অনেক রোগী আছে যে সে গরম কাতর, কিন্তু খাবার খাওয়ার সময় সে গরম খাবার পছন্দ করে। এটা কিন্তু একটু ব্যতিক্রমধর্মী, যে সে গরমে তার অপছন্দ, বাট সে গরম খাবার পছন্দ করে। এই বিষয়টা কিন্তু আমাদের অ্যাডজাস্ট করতে হবে রোগীর বিভিন্ন ক্ষেত্রে। এটা আমাদের অনেক সময় অনেক প্রয়োজন দেখা দিতে পারে। আমরা জেনে নিব এই বিষয়টা, যে সে গরম কাতর রোগী ঠিক আছে, বাট সে খাবার যেটা খায় সেই খাবারটা কোন খাবারটা সে পছন্দ করে। এ ধরনের কিছু বিপরীতমুখী পাওয়া যায়, যে সে রোগী শীতকাতর কিন্তু সে খাবার পছন্দ করে ঠান্ডা খাবার। অনেকেই দেখা যায় যে ফ্রিজের খাবার অথবা ফ্রিজের থেকে বের করে সরাসরি পানি খাওয়া শুরু করে। এ ধরনের প্রবণতা অনেকের মধ্যে দেখা দেয়। তো আমরা এই বিষয়গুলো এখানে ইনক্লুড করব HCR হিট কোল্ড রিলেশন এর আন্ডারে। এরপরে যে বিষয়টা আছে, আমি এখানে বেশিরভাগ বিষয়টা সাজাইছি হচ্ছে ডক্টর আহমদ হোসেন ফারুকী স্যারের সূত্র অনুযায়ী। উনি এইভাবে ওনার বইতে সাজাইছে। এরপরে যেগুলো আমরা পাবো সেইগুলোকে ওনার বইয়ের সূত্র অনুযায়ী সাজানো। প্রথমেই আছে পিপাসা, থ্রাস্ট। তো আমরা পিপাসা বলতে কি বোঝাই একটু জেনে নেব। প্রথমত পিপাসা বলতে সাধারণত আমরা বুঝে থাকি যে পানি পিপাসা, অন্তত হোমিওপ্যাথির ভাষায় আমরা এটাকে পানি পিপাসা হিসেবে ধরে নেব, যে তার পানি পিপাসা কেমন, নাকি সে পিপাসাহীন নাকি তার পিপাসা আছে, এই বিষয়গুলো আমরা এখান থেকে জানার চেষ্টা করব। তাহলে আমরা একটু বুঝি পানি পিপাসা, অর্থাৎ কারো পানি পিপাসা বেশি, কারো পানি পিপাসা কম, কারো মোটামুটি চলে, খাইলেও চলে না খাইলেও চলে, এরকম একটা বিষয় আছে। তো অ্যাভারেজে আমরা ধরে নিই, দেখা যাচ্ছে একজন মানুষের অ্যাভারেজ 2.5 থেকে 3 লিটার পানি প্রতিদিন গ্রহণ করা উচিত, এরকম একটা বিষয় আছে আমাদের মধ্যে। তো দেখা যায় কিছু কিছু রোগী এর থেকে বেশিও খায়, আবার কিছু কিছু রোগী এর থেকে কমও খায়, আবার কেউ আছে এরকমটাই চলে। আবার কারো দেখা যাচ্ছে জিহ্বাটা ভিজা তারপরেও তার তৃষ্ণা পায়, আবার কেউ কেউ আছে জিহ্বাটা শুষ্ক তারপরেও তার তৃষ্ণা পাচ্ছে না। তো এই বিষয়গুলো আমরা একটু ইনক্লুড করে যাব সাথে উদাহরণ সহ। আমাদের মাকসলের রোগী, তার জিহ্বা কিন্তু পূর্ণ ভিজা থাকে তারপরেও কিন্তু তার পানি পিপাসা থাকে। অন্যদিকে আমাদের আরও অনেক মেডিসিন আছে, যেমন আমাদের অ্যাকোনাইট, আর্সেনিক,
ব্রায়োনিয়া, এরা সবাই কিন্তু পিপাসার্ত। আবার জিহ্বা শুষ্ক কিন্তু পানি খাইতে চায় না, পালসেলটিলা। তারপর পানি পিপাসা কম কিংবা পিপাসাহীন আমরা বলতে পারি ইপিক্যাক, এপিসমেল, এ ধরনের পেশেন্টকে। তো আমরা এইভাবে এখান থেকে থার্স্টটাকে এভাবে আমরা কিন্তু যে তার মধ্যে পিপাসার প্রবণতা আছে কি নাই, থাকলে সেটা কি পরিমাণ আছে এবং না থাকলে সেটা কি পরিমাণ আছে। অনেকেই আছে যে খাবার পরে 1 গ্লাস হাফ গ্লাস পানি খেয়ে সেটা থেকেই ছেড়ে দেয়। তো আমরা একটু এই বিষয়গুলো একটু বইয়ের ভাষায় একটু জানার চেষ্টা করব যে তার পানি পিপাসাটা কি অত্যাধিক নাকি স্বাভাবিক নাকি অদম্য নাকি পানি পিপাসা নাই। আবার পানি পিপাসা তার আছে, এই পিপাসাটা কখন আছে, দিনের টাইম অনুযায়ী, সকাল দুপুর রাত, খাওয়ার আগে খাওয়ার পরে, টয়লেট করার আগে কিংবা পরে, আবার অনেক ক্ষেত্রে ঋতুস্রাবের আগে পরে, এ ধরনের কিছু বিষয় থাকে। এই টাইমে কারো কারো দেখা যাচ্ছে পানি খাওয়ার প্রবণতা বাড়ে কিংবা কমে। আমরা আমাদের আছে রুগী যে অবস্থায় আছে সেই অবস্থাটা তখন বিবেচনা করে নেব। আবার অনেকে আছে যেমন আমাদের যে গ্রীষ্মকালে দেখা যায় অনেকেরই পানি খাওয়ার প্রবণতাটা বৃদ্ধি পায়, আবার শীতকালে পানি খাওয়ার প্রবণতাটা কমে যায়। এই প্রবণতাটাও আমাদের বুঝতে হবে। আবার অনেকে আছে রোগের সময় তার পানি পিপাসা বাড়ে কিংবা কমে, যেমন আমাদের আর্সেনিকের রুগী রোগের সময় তার গলাটা শুকায় যায়, যে কারণে সে বারবার অল্প অল্প করে পানি খাইতে চায়, কিন্তু পানি খাইলেই সে বমি করে দেয়। এটা কিন্তু রোগের সময় তার একটা প্রবণতা চলে আসতেছে। অনেকে আছে তার ঘামলে কিংবা ঘামার পরে তার পানি পিপাসা হয়ে থাকে। অনেকে আছে জ্বরের সময় তার পানি পিপাসা হয়ে থাকে। আবার অনেকে আছে খাবার সময়ে, খাবার আগে পানি খায়, আবার খাবার ভিতরে অর্থাৎ সে খাবারটা খাচ্ছে সেই সময়ও পানি খায়, আবার খাবার পরে যাইও অনেকে পানি খায় একটু বেশি পরিমাণে। এ ধরনের কিছু প্রবণতা আছে। অনেকে ধূমপান করার অভ্যাস আছে, দেখা যাচ্ছে যে ধূমপান করে সে প্রচুর পরিমাণে পানি খাচ্ছে, এরকম একটা বিষয় আছে। এরপরে আরও একটা বিষয় খুবই মানে একটু পিকুলিয়ারও ধরা যেতে পারে। কেউ কেউ আছে রাত্রিবেলা ঘুম ভেঙে গেলে তার পানি পিপাসা পায় এবং সে ওই সময় পানি খায়, অর্থাৎ নিদ্রার সময়ে সে পানি খায়, ঘুম ভাঙার পরে নিদ্রার মাঝখানে। আবার অনেকে আছে ঘুমাইতে যাবে সে সময় পানি খায়, অনেকে আছে ঘুমের থেকে উঠে তখন পানি খায় বেশ পরিমাণে। ঠিক আছে, এই বিষয়গুলো আমরা এখান থেকে জানতে পারবো রোগীর কাছ থেকে, এবং সেই বিষয়গুলো আমরা এই অপশনে, পিপাসার অপশনে আমরা এইগুলোকে ইনক্লুড করব। এরপরে আমাদের বিষয় যেটা আছে সেটা হচ্ছে টাং, মানে জিহ্বা। আমরা জিহ্বার ক্ষেত্রে কি কি বিষয়গুলো একটু দেখব, সেই বিষয়গুলো একটু জানি। প্রথমত জিহ্বার ক্ষেত্রে আমরা প্রথমত দেখব জিহ্বার আকার। কারো জিহ্বাটা একটু মোটা টাইপের, কারো জিহ্বাটা একটু পাতলা টাইপের, কারো জিহ্বা একটু চিকন, কারো জিহ্বা একটু পাতলা, এ ধরনের বিভিন্ন ধরনের জিহ্বা আছে। প্রথমত আমরা এই প্রকৃতিটা দেখব, জিহ্বার আকারটা কেমন। দ্বিতীয় বিষয়টা হচ্ছে জিহ্বার বর্ণ। আমরা বিভিন্ন বর্ণের জিহ্বা পাবো, যেমন কালো, নীল, বাদামি, লালচে, ফ্যাকাশে, তারপরে লাল বর্ণ, কিনারাদয় লাল, ডগা লাল, সাদা, দুধের মতন সাদা, আবার ময়লাযুক্ত। এ ধরনের অপশনগুলো আমরা জিহ্বায় পেয়ে থাকবো, যে বিভিন্ন ধরনের জিহ্বায় এই বর্ণগুলা কিংবা কালারটা আছে। এরপরে আমরা যে জিনিসটা দেখতে পারবো সেটা হচ্ছে জিহ্বার কোনো শুষ্কতা আছে কিনা। যেমন আমি একটু আগে বলছিলাম পালসেলটিলা রোগী, তার জিহ্বাটা শুষ্ক, তারপরেও সে পানি খাইতে চায় না। তো এখানে আমরা এই শুষ্কতাও বিভিন্ন কারণে, বিভিন্ন সময় এমনি স্বাভাবিকভাবেও মানুষের হতে পারে, যেমন সকালে, বিকেলে, রাত্রে, এরকম একটা ভাবে কারো কারো শুষ্কতা আসতে পারে। মহিলাদের ঋতুস্রাবকালে কখনো দেখা যায় জিহ্বাটা শুকায় যাচ্ছে। হ্যাঁ, তারপর কারো কারো দেখা যায় যে জিহ্বার অগ্রভাগ যেটা, সেটা কখনো কখনো শুকনা মনে হয়, এ ধরনের একটা ব্যাপার আছে। আবার অনেকের মনে হয় যে আমার জিহ্বাটা, অনুভূতি যে আমার জিহ্বাটা মনে হয় শুকনো, এরকম মনে হয় অনেকের ক্ষেত্রে। তারপরে আমরা আরেকটা বিষয় সম্পর্কে একটু জানবো, জিহ্বার অনুভূতিটা কেমন। কারো কারো আছে যে জিহ্বায় জ্বালা পোড়া করে, এরকম একটা বিষয় আছে। কারো জিহ্বা মনে হয় যে তার জিহ্বাটা শীতল ঠান্ডা টাইপের, আবার কারো মনে হয় যে জিহ্বাটা মনে হয় একটু গরম গরম বোধ করে,
কারো কারো মনে হয় যে জিহ্বাটায় মনে হয় চুল জড়াইয়া আছে, যেমন আমাদের নেট্রাম মেয়রের রোগী, সে অনুভব করে তার জিহ্বায় মনে হয় চুল জড়ানো আছে, এরকম একটা অনুভূতি তার মধ্যে আছে। অনেকের মনে হয় যে জিহ্বাটা পক্ষাঘাতগ্রস্ত, আমাদের কোষ্ঠিকামের রোগীর অনেক সময় এই বিষয়টা দেখা দেয়। আবার কারো কারো দেখা যায় যে জিহ্বায় দাঁতের ছাপ আছে, যেমন মাকসলের রোগীর জিহ্বায় দাঁতের ছাপ থাকে, কারণ তার জিহ্বাটা একটু মোটা এবং পুরু, সেই ক্ষেত্র দিয়ে থাকতে পারে। এবার আরেকটা বিষয় হচ্ছে জিহ্বায় কম্পন থাকে অনেকের, আমরা কম্পনটা সব থেকে বেশি দেখতে পাই আমাদের ল্যাকেসিসের রোগীর মধ্যে, তাদের জিহ্বাটা কাঁপে, ভাইব্রেট হয়। এরপরে আমাদের আরও একটা মানে খুব পরিষ্কার এবং পরিচ্ছন্ন বিষয় যেটা আমাদের দেখা খুবই গুরুত্বপূর্ণ, জিহ্বায় বিভিন্ন ধরনের ক্রাস থাকে, ফাটল থাকে, কিংবা দাগ থাকে জিহ্বার ভিতরে। এই বিষয়গুলো থাকে, যেমন মাঝখানে ফাটা থাকে, কারো কারো সব দিকে ফাটা থাকে, কারো কিনারা ফাটা থাকে, কারো লম্বালম্বিভাবে ফাটা থাকে। এই ধরনের বিভিন্ন ধরনের ক্রাসগুলো আমরা জিহ্বার মধ্যে কারো কারো দেখতে পাই। যেমন আপনি পালসেল টিলার জিহ্বা দেখলে আমি সাধারণত আটকে উঠছিলাম প্রথম যখন দেখি, এদের জিহ্বাটা এক ধরনের, বিশেষ করে ক্রনিক পালসেল টিলার রুগী যারা, তাদের জিহ্বা দেখলে একটু আটকে ওঠার মতন একটা অবস্থা তৈরি হয়। তো আমি প্রথমবার যখন দেখি তখন একটা রুগী আমি পাইছিলাম, তখন অবশ্য জানতাম না উনি পালসেল টিলার রুগী, পরে অনেক পড়াশোনা করার পরে বুঝতে পারলাম যে উনি পালসেল টিলার রুগী। তো ওনার জিহ্বাটা ভিতরে এত পরিমাণ, আমরা যেটাকে অনেকটা জিওগ্রাফিক্যাল টাং বলে থাকি, অর্থাৎ মানচিত্রের মতন, সেটা পাওয়া যায় সম্পূর্ণরূপে পালসেল টিলার রুগীর মধ্যে, এবং সেটা আপনি অ্যাকুইট কন্ডিশনে পাবেন না, ক্রনিক কন্ডিশনে এটা পাবেন। তো এই বিষয়গুলো আমরা অবশ্যই খেয়াল করব। আবার দুধের সাদার মতন প্রলেপ থাকে অ্যান্টিম ক্রুডের মধ্যে, সেই বিষয়গুলো আমরা দেখব। আবার জিহ্বা একেবারেই পরিষ্কার থাকে ইপিক্যাকিক রোগীর মধ্যে। সো আমরা এই যে জিহ্বার বিভিন্ন ধরন, বিভিন্ন রং, বিভিন্ন ধরনের ক্রাস, সেই বিষয়গুলো জানবো। সেই সাথে আমরা একটু জেনে নিব জিহ্বার স্বাদ সম্বন্ধে। অনেকেরই আছে জিহ্বা এসে মিষ্টি স্বাদ পায়, অনেকেরই আছে জিহ্বা এসে তিক্ত স্বাদ পায়। অনেকেই বলে যে আমার কোনো কিছুতেই স্বাদ পাচ্ছি না, কারো টক, কারো রক্তের ন্যায়। এ ধরনের বিভিন্ন ব্যক্তির মধ্যে আপনি এই স্বাদগুলো পেয়ে থাকবেন। রক্তের ন্যায় স্বাদগ্রস্ত হয়ে থাকে সাধারণত ল্যাপকেসিসের রুগীরা, এবং এরা ঘামের মধ্যেও রক্তের গন্ধ পাওয়া যায় ল্যাকেসিসের রুগীর মধ্যে। সেই বিষয়গুলো আমরা এখান থেকে জানবো। আবার এখানে কিছুটা মজা আছে, কারো জিহ্বার মধ্যে লবণের মতন স্বাদ, আবার কারোরটা পচা স্বাদ। এরকম বিভিন্ন ধরনের স্বাদের কথা রুগীরা নিজের থেকেই বলবে যে আমি এই ধরনের স্বাদ অনুভব করি আমার জিহ্বায়। জিহ্বায় না হোক, আমি এই ধরনের স্বাদ অনুভব করি, জিহ্বা দিয়ে বুঝাক আর না বুঝাক সে এটা বলতে পারে কখনো কখনো আপনাদের ক্ষেত্রে। ঠিক আছে, তো এই ছিল আমাদের জিহ্বার বিষয়টা। এরপরের বিষয়টা আছে আমাদের আচ্ছা, আমি জিহ্বার সাথে একটা বিষয়কে ইনক্লুড করে দিই, সেটা হচ্ছে জিহ্বার সাথে সরাসরি সম্পর্কিত হচ্ছে লালা। তো এই লালা এবং লালা স্রাব আমাদের যেহেতু জিহ্বার সাথে, এই লালাটা আসলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই আমাদের মাকসলের রোগীর মধ্যে, তাদের রাত্রে ঘুমাইলে লালা পড়ে মুখ দিয়া। তো এই লালার আবার বিভিন্ন প্রকৃতি আছে, সেটা সম্পর্কে আমরা একটু জানবো। প্রকৃতিটা কেমন? লালাটা গাঢ়, পাতলা, ফেনাযুক্ত, কটু, চটচটে, আঠার মতন, দড়ির মতন, পানির মতন, এ ধরনের বিভিন্ন প্রকৃতির লালা আছে। আবার এই লালায় কারো কারো ক্ষেত্রে বর্ণও আছে, কেউ লালাটা একটু রক্তাক্ত, কারোরটা সাদা, কারোরটা একটু হলুদ বর্ণের, কারোরটা একটু সবুজ বর্ণের। আবার এই লালার মধ্যে কারো কারো দেখা যায় গন্ধ আছে, যেটাকে আমরা অফেন্সিভ বলে থাকি ইংরেজিতে, কিংবা অডর, দুর্গন্ধ থাকে কারো কারো ক্ষেত্রে। সো এই বিষয়গুলো আমাদের দেখার বিষয় আছে। কারো লালা পড়ার কারণে ঠোঁটে ঘা হয়ে যাচ্ছে, জিহ্বায় ঘা হয়ে যাচ্ছে, সেই বিষয়গুলো আমরা এখান থেকে নিয়ে নিতে পারবো। হ্যাঁ, আবার কারো দেখা যাচ্ছে যে এই লালাটা ঠান্ডা, কারো দেখা যাচ্ছে গরম। আবার এই লালার মধ্যে বিভিন্ন ধরনের স্বাদ আছে, লবণাক্ত স্বাদ, টক স্বাদ, মিষ্টি স্বাদ, তিতা শাক, এই ধরনের বিভিন্ন ধরনের স্বাদও অনেক সময় লালার মধ্যে দেখা যায়।
আমি বেশিরভাগ ক্ষেত্রেই দেখি যে বেশিরভাগ রাত্রে ঘুমাইলেই বেশিরভাগ লালাটা মানুষের বেশি পড়ে। এছাড়াও আমরা কিছু কিছু বাচ্চাদের দেখা যায় যে যে কোনো সময় তাদের লালা পড়তে পারে, সকালে, দুপুরে, বিকেলে কিংবা রাত্রে। আবার মহিলাদের ক্ষেত্রে একটা বিষয় দেখা যায় যে ঋতুস্রাবের পূর্বে কিংবা ঋতুস্রাবের সময় কিংবা পরে তাদের লালা নিঃসরণের একটা হিস্টোরি পাওয়া যায়। আবার গর্ভ অবস্থায় অনেক সময় লালা পড়ে। আবার আমাদের যে বিষয়টা দৈনন্দিন দেখা যায় যে কথা বলার সময় অনেকেরই মুখ দিয়ে একটা লালা নিঃসরণ হয়, অনেকের মুখ দিয়ে লালাটা থুতু আকারে বের হয়ে চলে আসে, অনেকে হাঁটার সময় এটা খুঁজে পাওয়া যায়, অনেকে মানসিক পরিশ্রম করলে এরকম হয়, অনেকে সামনের দিকে ঝুঁকে যদি থাকে, যেটাকে আমরা বলি অবনত যদি হয় কখনো, তাহলে অনেক সময় লালা পড়তে পারে। আবার কিছু কিছু রোগের ক্ষেত্রেও লালা হতে পারে, যেমন কাশি কিংবা মাথা ব্যথার পূর্বে কিংবা মাথা ব্যথার সময়, এরকম একটা সময়ও কারো কারো লালা বের হতে পারে। আবার খাবার সময়ও কারো কারো লালা নিঃসরণ হয়। খাবার সময় এমনিতেই লালা নিঃসরণ হয়, যেহেতু আমরা খাবারটা খাই, সেটা থেকে আমাদের খাবারটাকে ডাইজেশন করার জন্য কিংবা চর্বণের জন্য লালার দরকার হয়। তো সেটা এত এক্সেসিভ হয় যে সেটা তার মুখ দিয়ে সামনের দিকে বেরোয় আসে, এরকম একটা বিষয় অনেক সময় হয়ে থাকে। তারপরে অনেকে শুইলে, সেটা আমি বলছি এই বিষয়গুলো, অনেকের আবার দেখা যাচ্ছে মলত্যাগের পূর্বে কিংবা মলত্যাগের সময় কিংবা মলত্যাগের পরও কারো কারো লালা বের হয়। আবার দেখা যায় কারো তাপমাত্রার উপর ডিপেন্ড করে লালাটা অনেক সময় বের হয়, যেমন শীত অবস্থার পূর্বে, শীত অবস্থায় কিংবা উত্তাপ অবস্থায়, এরকম একটা ক্ষেত্রেও অনেক সময় লালা বের হয়। তো এটা ছিল আমাদের লালার হিস্টোরি। আমি এখানে লালা মানে সেলিভেশন ইংরেজি, সেটা আমি লিখতে হয়তো ভুলে গেছিলাম অথবা মিস্টেক হয়ে গেছে, আমি পরে ইনক্লুড করে দেব, আপনারা এটাকে ইনক্লুড করে নিন। এটা আমাদের টাং এর নিচেই চলে আসবে লালাটা। তো এরপরে আমরা চলে আসবো এপিটাইটিস। এপিটাইটিস বলতে এটাকে আমরা বাংলায় বলবো ক্ষুধা। একজন মানুষের ক্ষুধা একটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এটা আমরা অবশ্যই মাথায় রাখবো। তার ক্ষুধাটা আসলে কেমন, কারো আছে ক্ষুধা একেবারে নেই বললে চলে, কারো আছে খাবার দেখলে ক্ষুধা লাগে, কারো আছে প্রচণ্ড ক্ষুধা, যেটাকে আমরা রাক্ষুসে ক্ষুধাও বলতে পারি, যেটা আমরা সিনার রোগীর মধ্যে পাইছিলাম, ন্যাট্রামিউরের রোগীর মধ্যে পাইছিলাম, রাক্ষুসে ক্ষুধা, প্রচণ্ড ক্ষুধা। আবার অনেকেই আছে মানে তাদের ক্ষুধা নাই, এই খাবার দেখলে কিংবা খাবার পাইলে কিংবা মনে হইলো এখন খাবার সময় হয়েছে তাই খাইলো, এ ধরনের বিভিন্ন কিছু ব্যাপার স্যাপার থেকে থাকে। আবার টাইমের একটা ব্যাপার স্যাপার আছে, অভ্যাসের একটা ব্যাপার স্যাপার আছে, যেমন আমরা টাইমে সকালে, দুপুরে, রাত্রে সাধারণত আমরা খেয়ে থাকি। এছাড়া অনেকেই আছে সন্ধ্যার সময় একটু ফাস্টফুড খাওয়ার একটা অভ্যাস থাকে, তো ওই সময় দেখা যাচ্ছে তাদের একটা খিদা লেগে যায়, ঠিক আছে। তো এরকম একটা ব্যাপার থাকে। আবার দেখা যায় কারোর যেমন আমাদের মহিলাদের ঋতুস্রাবের সময় ক্ষুধার বৃদ্ধি পায়, এরকম একটা ব্যাপার থেকে থাকে। কেউ ঘামলে তার ক্ষুধা বৃদ্ধি পায়, কেউ গর্ভাবস্থায় তার ক্ষুধা বৃদ্ধি পায়, আবার কমতেও পারে, এ ধরনের কোনো বিষয় থেকে থাকে। অনেকের আছে রোগের কারণে ক্ষুধা বাড়ে কিংবা কমে, এরকম বিষয় থাকে। মাথা ব্যথা করলে কারো ক্ষুধা বাড়ে কমে এমনটা হতে পারে, মাথা ব্যথা চলাকালীন হতে পারে। আবার কারো পেটে ব্যথা করে, খাইলে কমে যায়, যার কারণে সে খাওয়ার প্রবণতাটা বৃদ্ধি পায়। আবার কেউ খাইলে তার পেটে ব্যথা বৃদ্ধি পাইতে পারে, সেক্ষেত্রে সে না খাইয়ে থাকার কিংবা কম খাওয়ার একটা প্রবণতা পোষণ করে সাধারণত। কেউ আছে বমি করলে তার ক্ষুধা লাগে, অর্থাৎ বমি করলে তার পেটের খাবারটা বের হয়ে যায়, তারপরে সাধারণত ক্ষুধা লাগে। আবার কেউ বমির ভয়ে খায় না, এরকম কিছু বিষয় থেকে থাকে। আরও আছে আমশয়, উদারাময়, এ ধরনের রোগে জ্বরের সময় কারো ক্ষুধা বাড়ে, কারো কমে, এ ধরনের বিষয়গুলো আমরা দেখতে পাই। তারপরে তাপমাত্রার ক্ষেত্রে অনেক সময় মানুষের খাবার দাবার একটা বিষয় থেকে থাকে, যে যেমন আমরা শীতের সময় অনেকেই বলে যে শীতের সময় যেহেতু ঠান্ডা, এই সময় খাইয়ে অনেক মজা পাওয়া যায়, এই সময় অনেকেরই খাওয়া বৃদ্ধি পায়। গরমে অনেকে সহ্য করতে পারে না, এই জন্য গরমে অনেকে একটু কম খাওয়ার চেষ্টা করে। তো আমরা এপিটাইটসে এই বিষয়গুলো এখানে খুব ভালোভাবে রুগীর কাছ থেকে জানবো এবং বোঝার চেষ্টা করব। এরপরে আমাদের আছে ডিসাইর অফ ফুড। এখানে আমরা জানবো খাদ্যের পছন্দ অপছন্দ, অর্থাৎ আমরা সবাই সব খাবার পছন্দ করি না, সব খাবার খাইও না। তো আমরা এইখানে এই ডিসাইর অফ ফুড এই জায়গায় আমরা আর একটা অপশন যেটা আমি লিখি নাই, সেটা হচ্ছে সল্ট। আপনারা চাইলে এখানে সল্টটাকে আলাদা করে লিখতে পারেন, আবার নাও লিখতে পারেন।
এটার থেকে ইনক্লুড করে আপনারা নিয়ে নিতে পারেন যে এখানে আমরা লবণ পছন্দ অপছন্দের বিষয়টা এখান থেকেই ইনক্লুড করে নেব, অথবা এখান থেকেই এটাকে মোটামুটি আইডিয়া করে নেব। এবার এটাকে আলাদা করেও আপনি লিখতে পারেন চাইলে, ঠিক আছে। তো ডিসাইড অফ ফুডের মধ্যে খাবার পছন্দ অপছন্দের একটা ব্যাপার আমাদের সবারই আছে। কেউ মাছ খাইতে পছন্দ করে, কেউ মাংস খাইতে পছন্দ করে, কেউ টক খাইতে পছন্দ করে, কেউ ঝাল খাইতে পছন্দ করে, ঠিক আছে। কেউ মশলাযুক্ত খাবার খাইতে পছন্দ করে, কেউ ফল খাইতে পছন্দ করে। এ ধরনের এক একজন মানুষের এক এক ধরনের পছন্দ অপছন্দের ব্যাপার আছে। আমরা সেই পছন্দ অপছন্দ, বিশেষ করে খাবারে পছন্দ অপছন্দের ব্যাপারটা আমরা এই জায়গাতে নিয়ে আসবো, ডিসাইড অফ ফুড এই জায়গায়, ঠিক আছে। এবং এইখান থেকে আমরা তার খাদ্য অভ্যাস সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো। এই প্রত্যেকটা খাবারই, কেউ আছে মশলাযুক্ত খাবার পছন্দ করে, কেউ করে না, কেউ মাংস খাইতে পছন্দ করে, কেউ করে না। যেমন আমরা দেখতে পাই নেট্রামিউরের রোগী, সে একেবারেই রুটি খাইতে পছন্দ করে না, কারণ সে রুটি সহ্য করতে পারে না। আবার তার মধ্যে লবণ খাওয়ার একটা প্রবণতা আছে, বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখা যায় তারা লবণ খায়। কিছু কিছু পাওয়া যায় তারা ব্যতিক্রমও আছে যে লবণ খায় না, এ ধরনের কোনো বিষয়ও আছে। তো আমরা এই ডিসাইড অফ ফুডে এই জায়গায় আমরা এই বিষয়গুলো মানে জানবো। আমি একটু উদাহরণ দেব, সেটা হচ্ছে মিষ্টি খাইতে পছন্দ করে আর্জেন্টাম নাইট্রিকামের রুগী, মেডোরিনামের রুগী, সালফারের রুগী। লবণ খাইতে পছন্দ করে নেট্রামিউর, ফসফরাস, আর্জেন্টাম নাইট্রিকাম, মেডোরিনাম, ল্যাককেন। টক খাইতে পছন্দ করে এন্ট্রিম ক্রুড, ল্যাকেসিস। তারপরে মদ খাইতে পছন্দ করে ডিজিটালিস আর হচ্ছে নেট্রামিউর। ঠান্ডা খাবার খাইতে পছন্দ করে ফসফরাস, তারপরে আর্সেনিক অ্যালবা, ঠিক আছে। এ ধরনের এক এক ধরনের রুগী এক এক ধরনের খাবার পছন্দ করে, সেই বিষয়গুলো আমরা জানবো। এবং আমরা বিভিন্ন মেডিসিনের মধ্যে এই সূত্রগুলো খুঁজে পাবো যে তার মধ্যে এই বিষয়গুলো আছে কি নাই, খাবার কোন খাবার পছন্দ করে, কোনটা সে সহ্য করতে পারে না, কোনটা সে পছন্দ করে কিন্তু পছন্দ করলে ওটা সে পছন্দ করে কিন্তু খাইলে সে অসুস্থ হয়, সেই বিষয়গুলো আমরা এখানে ইনক্লুড করব। সেই সাথে এখানে অবশ্যই আমরা লবণের বিষয়টা যুক্ত করব। কিছু লবণ আমাদের এখানে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে, তাই অনেক সময় অনেক ঔষধ সে নির্বাচন করে দেয়, সেক্ষেত্রে আমরা লবণের বিষয়টা অবশ্যই এখানে দেখব। তারপরে আমাদের যে বিষয়টা আছে সেটা হচ্ছে ফ্ল্যাটাস, মানে হচ্ছে পেটের মধ্যে গ্যাস হয়। আমরা প্রত্যেকেই এই অভিজ্ঞতায় আছি মোটামুটি, যে আমাদের পেটে কম বেশি সবারই গ্যাস হওয়ার একটা প্রবণতা আমাদের মধ্যে আছে। সেই বিষয়গুলো আমরা অবশ্যই খেয়াল করব এবং রোগীর কাছ থেকে এ বিষয়ে জানবো তার পেটের মধ্যে কোনো গ্যাসের কোনো সিমটম কিংবা গ্যাসের কোনো সমস্যা আছে কিনা, সেই বিষয়গুলো আমরা এখান থেকে জানবো। অথবা তার বায়ু নিঃসরণ হয় কিনা মলদার দিয়ে, সেই বিষয়টাও এখানে আমরা এর সাথে ইনক্লুড করে নিয়ে আসব। এরপরে আমাদের যে বিষয়টা আছে সেটা হচ্ছে স্টুল। স্টুল মানে আমরা সবাই জানি পায়খানা, এটা একটা বিশাল একটা টার্ম পায়খানা। তো আমি সংক্ষেপে শুধু এই জিনিসগুলো বলবো। পায়খানাটা আসলে প্রথমত পায়খানাটার কেমন আমরা সেই বিষয়টা প্রথমত জেনে নেব রোগীর কাছ থেকে। পায়খানা কি নরম নাকি শক্ত, নাকি নরম শক্ত মিলাইয়া আছে, ঠিক আছে। কারো প্রথম নরম হয় পরে যাইয়া শক্ত হয়, কারো প্রথম শক্ত হয় পরে যাইয়া নরম হয়, তারপরে কারো ভুস্কা টাইপের পায়খানা হয়, ঠিক আছে। এই যে প্রকার, প্রথম আমরা এই প্রকারটা জানবো তার আসলে আবার কারো পায়খানার সাথে আম যায়, কারো পায়খানার সাথে রক্ত যায়, এই বিষয়গুলো আমরা রোগীর কাছ থেকে জানবো। আবার অনেক সময় দেখা যায় আমরা যদি আমাদের অ্যাসিড ফসের রোগীর কাছে যায়, তাদের কিন্তু পায়খানা জোরে কোদ দিলে তার সাথে বীর্য নিঃসরণ হয়, এরকম একটা বিষয়ও থাকে। তো সেই বিষয়গুলো আমরা রোগীর কাছ থেকে জানার চেষ্টা করব। তারপরে আমরা জানবো পায়খানার কালার বা বর্ণ। সেই কালারটা কি ছাই বর্ণ হতে পারে, কালো বর্ণের হতে, রক্তাক্ত হইতে পারে, নীলাভ হইতে পারে, বাদামি হইতে পারে, কাদার মতন হইতে পারে, ক্রিমের মতন হইতে পারে, কালচে হইতে পারে, ধূসর হইতে পারে, সবুজ হইতে পারে, সাদা হতে পারে, হলদে রঙের হইতে পারে। এইগুলো আমরা জানবো। এরপরে টাইম, কোন সময়ে তার পায়খানাটা হয়, সকাল, দুপুর, রাত, তারপরে ঘুমের মধ্যে কিংবা কাজের ফাঁকে যে কোনো সময় তার পায়খানার প্রবণতাটা হতে পারে। তো সেটা কখন হয়, আবার কতবার সে পায়খানা করে, দিনের মধ্যে একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, যতবার সে করে সেই বিষয়গুলো আমাদের এখানে ইনক্লুড করতে হবে। এরপরের বিষয়টা আছে যে এই যে মলটা বের হচ্ছে সেই মলের মধ্যে কোনো গন্ধ আছে কিনা,
হ্যাঁ, হালকা পাতলা কোনো গন্ধ থাকতেই পারে, কিন্তু সেই গন্ধটা মারাত্মক খারাপ কিনা সেই বিষয়টা আমরা এখানে ওই জেনে নিব। সাথে সে যে পায়খানা করতেছে, পায়খানাটা কত পরিমাণে বের হচ্ছে। একজন মানুষের, প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট পরিমাণ আছে, সে রোগী নিজেই বলবে যে আমার পর্যাপ্ত পরিমাণ পায়খানা হচ্ছে না, কিংবা আমার পায়খানা ঠিক আছে, এটা নিয়ে কোনো সমস্যা নাই, এবং দিনে একবার হয়, দুইবার হয়, এই প্রবণতার কথাটা সেই বলে দেবে। এরপরে আমাদের যে বিষয়টা জানতে হবে, পায়খানা যে হচ্ছে তার গতিটা কেমন। কারো দেখা যাচ্ছে পায়খানা যে বসার সাথে সাথে একবারে পায়খানা সব বের হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমি এই ধরনের রুগী পাইছি যে বলতেছে পায়খানায় গেলে আমার 10 সেকেন্ডের মধ্যে পায়খানা ক্লিয়ার হয়ে যায়। আবার কেউ আছে দীর্ঘ সময় বসে থাকে, যেমন আমাদের নাক্সভমের রুগী, ও কিন্তু বাথরুমে যাইয়া পায়খানা করে তারপরেই আসবে, বাট তার তো কনস্টিপেশন থাকে, পায়খানায় সমস্যা থাকে, ও কোদ দিতে 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 অনেক সময় লাগে, তারপরে যে একটু পায়খানা হয়, তারপরে সে একটু স্বস্তি বোধ করে। এ ধরনের প্রবণতাও আমরা দেখতে পাই। আমরা পায়খানার মধ্যে আরও একটা জিনিস দেখব, কোনো ধরনের ক্ষয় প্রবণতা আছে কি না। দীর্ঘকালীন যাদের আমশয় থাকে, কিংবা কিংবা যারা টিউবারকুলার দোষভুক্ত রোগী, তাদের মধ্যে ক্ষয় প্রবণতা থাকে। আমরা সেই বিষয়গুলো সেখান থেকে জেনে নিব। এরপরে আরেকটা বিষয় আমাদের একটু জানতে হবে, সেটা হচ্ছে এই পায়খানার টেম্পারেচারটা কেমন। অর্থাৎ কারো কারো দেখা যায় পায়খানাটা গরম, কারো কারো ঠান্ডা, শীতল, ঠিক আছে। আবার কারো কারো নর্মাল টেম্পারেচারই আছে। সেই বিষয়গুলো আমরা এখান থেকে মোটামুটি জেনে নিব এই বিষয়টা। এরপরে আমাদের পায়খানার পরেই আছে আমাদের প্রস্রাব, যেটাকে আমরা ইংরেজিতে ইউরিন বলি। তো এই ইউরিন আসলে আমরা এই পায়খানাটা যেভাবে জানছিলাম, অর্থাৎ মল নিঃসরণটা যেভাবে জানছিলাম, আমাদের ইউরিনের ক্ষেত্রটা এরকম। আমাদের প্রথমেই জানতে হবে যে প্রস্রাবটা হয় সেটা কি পরিমাণে হয়, অল্প পরিমাণে হয় না বেশি পরিমাণে হয়। হ্যাঁ, প্রস্রাবটা হওয়ার সময় কোনো ধরনের বার্নিং সেন্সেশন, জ্বালা পোড়া এ ধরনের কোনো বিষয় আসে কিনা, প্রস্রাবের সাথে কোনো ধরনের কোনো অন্য, মানে প্রস্রাবের সাথে আমরা সাধারণত তুলনা করি যে আমাদের নিঃসারিত, শরীর থেকে নিঃসারিত যে পানি কিংবা বজ্র পদার্থ সেটাই যাবে, কিন্তু অনেক সময় এখানে অনেক ময়লা যায়, যেটা আমরা আশাব্যঞ্জক না কিংবা নর্মাল রিজন না, সে ধরনের কিছু যায় কিনা, যেটাকে অনেক সময় তলানি পড়া বোঝানো হয় যদি ধরে রাখা হয়। তারপরে প্রস্রাবের গতিটা কেমন, প্রস্রাবে কোনো গন্ধ আছে কিনা, প্রস্রাব কতবার হয়, সংখ্যা, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার। অনেকে আছে রাতের বেলায় ঘুম ভেঙে প্রস্রাব করে, সে ধরনের একটা প্রবণতা থাকে। যদি এটা থাকে বিশেষ করে রাতের বেলায়, তাহলে সেই বিষয়টাও আমাদের নোট করার দরকার আছে, ঠিক আছে। এরপরে আমাদের প্রস্রাবের পরে আমাদের যে বিষয়টা আছে, অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে স্লিপ কিংবা ঘুম। আচ্ছা, এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে স্লিপ মানে ঘুম। এই ঘুমের বিষয়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আমাদের জানতেই হবে, এরকম একটা বিষয়। কারণ ঘুম আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের প্রতিদিন প্রায় 6 থেকে 8 ঘন্টা ঘুমের প্রয়োজন, এবং একটা সাউন্ড স্লিপ, যেটাকে হেলদি ঘুম বলা হয়, সে ধরনের একটা ঘুম প্রয়োজন হয়। সেই ঘুমটা প্রত্যেকের জীবনে সমানভাবে হয় না। সেটা কোন কোন ক্ষেত্রে কি কি বাধাগ্রস্ত হয়, আমরা সেই বিষয়গুলোকে সেইভাবে জানার চেষ্টা করব। প্রথমে একটু বলি, আমাদের সিফিলিস মায়াজমের রোগী সাধারণত ওদের রাতের বেলায় রোগের প্রাদুর্ভাবটা বৃদ্ধি পায়, তো সেই ক্ষেত্রে তাদের ঘুমটা আসলে ঠিকঠাক মতন হয় না। আবার অনেক রোগ আছে যেমন হাঁপানি, তাদের সাধারণত ভোররাত্রের দিকে হাঁপের প্রভাবটা বৃদ্ধি পায়, সেক্ষেত্রে তারা ভোররাত্রে ঘুমাইতে পারে না। এ ধরনের কিছু বিষয় আছে, তো আমরা সেইগুলো একটু জানি। প্রথম আছে ঘুমের প্রকৃতি। ঘুমের প্রকৃতি, কেউ আছে গভীর ঘুম ঘুমায়, কেউ হালকা একটু শব্দ টব্দ হইলেই তার ঘুম ভেঙে যায়, এরকম একটা হালকা ঘুম ঘুমায়। কেউ অর্ধ চৈতন্য হয়ে ঘুমায়, একদম মানে জামা কাপড় এদিক ওদিক চলে যায়, এরকম একটা বিষয় থাকে, ঠিক আছে। তারপরে কেউ আছে যে একটু ঘুম হয় আবার ঘুম ভেঙে যায়, আবার একটু ঘুম হয় আবার ঘুম ভেঙে যায়, সারা রাত এভাবে চলতে থাকে। আবার কেউ আছে রাতভর ছটফট করে ভোর রাত্রে যাইয়া, অর্থাৎ যখন 3টা-4টা বাজে তখন তার ঘুমটা শুরু হয়, ঠিক আছে, সে প্রায় 8টা-9টা পর্যন্ত ঘুমায়, এরকম একটা প্রবণতা থাকে। আবার কেউ আছে সন্ধ্যা রাত্রে খুব ভালো ঘুমায়, ভোর রাত্রে তার ঘুম ভেঙে যায়, এরকম কিছু প্রবণতা আমরা দেখতে পাই। আবার দেখা যায় যে কেউ রাত ভরে ঘুমই হয় না, যেটাকে আমরা নিদ্রাহীনতা কিংবা ইংরেজিতে ইনসোমিনিয়া বলে থাকি।
তো এরকম কিছু ব্যাপারও থেকে থাকে। অনেকের আছে অতৃপ্তিকর ঘুম, মানে রাত্রে যে সে ঘুমাইছিল সেটা তার কাছে মনেই হয় না, দিনভর তার একটা নিদ্রা নিদ্রা ভাব থাকে চোখের মধ্যে, মনে হয় ঘুম ঘুম একটা ভাব থাকে, এরকম একটা বিষয় থাকে। অনেকেই আছে বারবার হাই তোলে কিন্তু ঘুম ঠিকঠাক মতন হয় না। এরপরে আমরা একটু ধরে নেব ঘুমের পজিশন। অনেকে আছে চিত হয়ে ঘুমায়, অনেকে ভুট হয়ে ঘুমায়, অনেকে ডান দিকে কায়ত হয়ে ঘুমায়, অনেকে বাম দিকে কায়ত হয়ে ঘুমায়, অনেকে আছে চিত হয়ে ঘুমিয়ে পা দুটোকে সামনের দিকে টেনে অর্থাৎ ভাঁজ করিয়া ঘুমায়। এ ধরনের বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের অভ্যাস আছে। অনেকে বালিশ মাথায় দিয়ে ঘুমায়, অনেকে বালিশ ছাড়া ঘুমায়। এ ধরনের বিভিন্ন ধরনের প্রবণতা আছে। সেই প্রবণতাগুলো সম্পর্কে আমাদের জানার প্রয়োজন আছে। সেই সাথে তাদের কিছু পিকুলিয়ার বিষয় আছে। কেউ আছে যে স্ত্রী সঙ্গমের পরে তার আর ঘুম হয়ই না। আবার কারো কারো আছে এই স্ত্রী কয়টেশনের সময় তার মানে ওই সময় সে ঘুমায় পড়ে। যেমন আমরা যদি লাইকোপোডিয়ামের রোগীর কথা চিন্তা করি, তারা এই পুরুষ কিংবা মহিলা যেই হোক না কেন লাইকোপোডিয়ামের রোগী যদি হয়ে থাকে তাহলে তারা ওই সময়টায় ঘুমায় পড়ে, এরকম একটা প্রবণতা দেখা যায়। তো এটা ছিল আমাদের ঘুমের বিষয়। তারপরে আমাদের যে বিষয়টা আছে ড্রিম মানে স্বপ্ন। তো আমরা বিভিন্ন ধরনের স্বপ্ন দেখে থাকি বিভিন্ন সময়ে। আমি মাইন্ড সিমটমে অনেকগুলো স্বপ্নের কথা আপনাদেরকে বলছি, এখানে আর নতুন করে বলার নেই। এই স্বপ্নগুলো আমাদের ওই স্বপ্ন থেকে আমরা এখানে নিয়ে আসতে পারি। সেইগুলোর সাথে আমি একটু উদাহরণ দেব। ওখানে আমরা স্বপ্নের বিভিন্ন প্রকারভেদ আমরা দেখে ফেলেছি, এখানে শুধু একটু উদাহরণ দেব বিভিন্ন মেডিসিনের সাথে। স্বপ্নটাকে বিভিন্ন সময়ে বলা হয় যে এটা একটা সাবকনসাস মাইন্ডের একটা অংশ। স্বপ্ন আমরা দিনে কিংবা যেগুলো ভাবি সেইগুলোই আমরা স্বপ্নে দেখি, এরকম একটা বিষয় থেকে থাকে। বাস্তবে এটা বৈজ্ঞানিকভাবে এখনো এর তেমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যে আসলে মানুষ স্বপ্ন কেন দেখে। বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন ধরনের বক্তব্য আমাদের সায়েন্টিস্টরা দিয়ে যাচ্ছে, কিন্তু বাস্তবতা কি, কেন মানুষ স্বপ্ন দেখে, এ ধরনের কিছু এখনো পরিষ্কার যে সিদ্ধান্তটা সেটা আসে নাই। তা আমরা কিছু উদাহরণ দিয়ে নিব। সেটা হচ্ছে মরা মানুষের স্বপ্ন দেখে, ল্যাকেসিস, থুজা, ল্যাক্কান এই ধরনের রোগী যারা আছে তারা। সাপের স্বপ্ন দেখে হচ্ছে ল্যাকেসিস, ল্যাক্কান, ন্যাট্রামিউরের রোগীরা এবং যার আচ্ছা। এরপরে জলের স্বপ্ন দেখে সাধারণত রাস্টক্সের রোগীরা, ঠিক আছে। এরপর উপর থেকে পড়ে নিচে পড়ে যাচ্ছে এ ধরনের স্বপ্ন দেখে সাধারণত বোরাক্সের রোগীরা। এ ধরনের আমরা কিছু উদাহরণ হিসেবে এইগুলোরে মোটামুটি নিতে পারি। তারপরে আমাদের আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে পারস্পাইরেশন, অর্থাৎ এটাকে আমরা বাংলা যদি বলি তাহলে এটাকে বলা হয় ঘাম। ঘাম আমাদের শরীরের মোটামুটি একটা অংশ। আমাদের শরীরে যে লিকুইডগুলো আমরা টেক করি সেটা বিভিন্ন মাধ্যমে বিভিন্নভাবে আমাদের শরীর থেকে বের হয়, তার একটা মাধ্যম হচ্ছে ঘাম। ঘামের মাধ্যমে আমাদের শরীর থেকে শরীরের কিছু অবাঞ্ছিত কিছু লিকুইড, যার মাধ্যমে ময়লা টয়লা অনেক কিছুই থাকে, কিংবা আমাদের শরীর যেটাকে বজ্র হিসেবে গ্রহণ করে সেটা বের হয়ে যায়। তো আমরা প্রথমত জানবো যে এই ঘামটা আসলে কোন জায়গায় হয়। ঘাম আসলে জায়গা বেসিসে হয়, সব জায়গায় সবার ঘাম হয় না। যেমন কারো কপালে ঘাম হয়, কারো মাথায় ঘাম হয়, কারো পেটে ঘাম হয়, কারো পিঠে ঘাম হয়, কারো কুস্কিতে ঘাম হয়, কারো হাতে পায়ের তালুতে ঘাম হয়, আবার কারো সারা শরীরেই ঘাম হয়। তো সেই ঘামগুলো আসলে কি অবস্থা কেমন, এই বিষয়গুলো আমরা রোগীর কাছ থেকে একটার পরে একটা জেনে নিব যে তার ঘামটা আসলে কোথায় কি অবস্থায় থাকে, সেই বিষয়গুলো আমরা তার কাছ থেকে জেনে নেব। তারপরের বিষয়টা আছে ঘামে কোনো গন্ধ আছে কিনা। গন্ধ থাকতে পারে, কারো কারো টক গন্ধ থাকে, কারো তিতা গন্ধ থাকে, কারো মিষ্টি গন্ধ থাকে, বিভিন্ন ধরনের, কারো উগ্র গন্ধ থাকে, কারো পচা ডিমের মতন গন্ধ থাকে, কারো পচা জিনিসের মতন গন্ধ থাকে, এই ধরনের মশলার গন্ধ থাকে, ঘোড়ার মূত্রের ন্যায় গন্ধ থাকে, ঠিক আছে। এ ধরনের বিভিন্ন ধরনের গন্ধ থাকতে পারে। সেই বিষয়টা আমরা এই অর্থাৎ ঘামের মধ্যে আমরা এটাকে নোট করব। এরপরে ঘামের কোনো কালার থাকতে পারে, অর্থাৎ জামা কাপড়ে লেগে সেইখানে একটা কালার তৈরি হতে পারে। সেই বিষয়টাও আমরা এখান থেকে জানবো যে কি ধরনের কালার, কারো বাদামি হয়, কারো
সবুজ হয়, কারো লাল হয়, কারো হলদে হয়। জামা কাপড়ে এই ধরনের মানে কালারটা আমরা দেখতে পারবো। আবার এর একটা সময় আছে, কারো দিনে ঘামে, কেউ রাত্রে ঘামে, কেউ কাজ করলে ঘামে, কেউ ঠান্ডা বাতাসে ঘামলে মানে হাঁটলে ঘামে, কেউ গরমে ঘামে। বিভিন্ন পরিবেশে এক একজন এক এক টাইপের, যেহেতু আমরা মানুষ, এক এক ধরনের মানুষ, এইসব দিক থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তারা ঘামতে পারে। আবার টেম্পারেচার অর্থাৎ তাপের পরিবর্তনের কারণেও কারো ঘাম হয়। আবার কেউ খাবার সময়ও তাদের ঘাম হতে পারে, গরম খাবার খাবার সময়ে। আবার কারো খাবার খাওয়ার সময় এমনিতেই ঘাম হয়, সেটা গরম হোক কিংবা ঠান্ডা হোক, যে কারণবশতই হোক না কেন তাদের এটা হতে পারে, মানে ঘাম হতে পারে। আবার দেখা যায় যে কারো কারো ক্ষেত্রে কোনো রোগের কারণে অথবা দুর্বলতার কারণে অনেক সময় ঘাম হয়। আবার আমাদের মহিলাদের ঋতুস্রাবের সময়ে অথবা ঋতুর সময়ের পূর্বে কিংবা পরে এরকম একটা সময়ও তাদের ঘামের একটা প্রবণতা দেখা যায়। এরপরের বিষয়টা আছে আমাদের বার্নিং। বার্নিং মানে এর বাংলা হচ্ছে জ্বালা। শরীরে কোথাও জ্বালা আছে কিনা, এটা আমরা অনেক সময়ই দেখতে পাই। কেউ কেউ বলে আমার গাত্রদাহ হচ্ছে, এরকম কথা বলে, যেমন আমাদের আর্সেনিকের রোগী। আবার অন্তর্দাহ, ভিতর দিয়ে জ্বালা পোড়া করতেছি, এ ধরনের সিমটম আমরা আর্সেনিক এবং আমাদের অ্যাকোনাইট রোগীর মধ্যে দেখতে পাই। আরও অনেকের মধ্যে আছে। তারপরে ভিতরে জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, এরকম একটা প্রবণতা আমরা আমাদের রোগীর মধ্যে অনেক সময়ই শুনতে পাবো। যদি এরকম থেকে থাকে তাহলে আমরা সেই জিনিসটাকে এখানে ইনক্লুড করব। ইনজুরি, পূর্বে কোনো ইনজুরি হয়েছিল সেই বিষয়টা এখনো আছে কিনা সেটা আমরা এখানে জানবো এবং নোট করব। তার কোনো ইফেক্ট আছে কিনা সেটাও এখানে আমরা জানবো। তারপরের বিষয়টা হচ্ছে ইমপ্যাক্ট অফ এক্সটার্নাল ফোর্স। আমরা এই বিষয়টা অলরেডি উপরে জানছি ডগ বাইট দিয়ে। এখানেও সেরকম একটা বিষয় আছে আমাদের, যদি কোনো অ্যানিম্যাল বাইটস কিংবা কোনো কীটপতঙ্গ হতে পারে, যদি কামড়ে থাকে তাহলে তার কারণ যদি থেকে থাকে আমাদের সেই বিষয়টা এখানে আমাদের নোট করতে হবে। তারপরের বিষয়টা হচ্ছে ফেয়ার। ফেয়ার মানে হচ্ছে ভয়। এই ভয়টা আমরা মাইন্ড সিমটমে অলরেডি দেখে আসছি। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের ভয় থাকে। কারো অন্ধকারে ভয়, কারো রাত্রে ভয়, কারো বাঁশবাগানে ভয়, কারো ভূতের ভয়, কারো জিনের ভয়, এই ধরনের কারো কোনো প্রাণীর ভয়ও থাকতে পারে, কুকুর, বিড়াল, ইঁদুর, তেলাপোকা, বিভিন্ন ধরনের ভয়ের ক্ষেত্র থাকতে পারে। এখানে সেই ভয়টা যদি থেকে থাকে আমরা সেই বিষয়টা এখানে ইনক্লুড করব। তারপরে আছে আমাদের মহিলাদের সম্পূর্ণ ব্যক্তিগত অথবা সম্পূর্ণ মহিলাদের জন্য এই বিষয়টা মিনিস্ট্রেশন। মিনিস্ট্রেশনে আমরা যে বিষয়গুলো ইনক্লুড করব সেই বিষয়গুলো হচ্ছে তার মিনিস্ট্রেশনটা সময় মতন। সময় বলতে আমরা যতটা জানি এভারেজ 28 দিনে একটা সার্কেল আছে, এই সার্কেল অনুযায়ী তাদের মিনিস্ট্রেশনটা হয় কিনা এটা আমাদের জানতে হবে। আগে হয় নাকি পরে হয় সেই বিষয়টা ইনক্লুড। মিনিস্ট্রেশনটা হচ্ছে এখানে মিনিস্ট্রেশনের সময় তার চুলকানি হয় কিনা, অস্বাভাবিক জ্বালা পোড়া হয় কিনা, মিনিস্ট্রেশনের সাথে কোনো ধরনের মানে ব্লাড তো ওখানে বের হবে, ব্লাডের সাথে অন্য কিছু আসে কিনা। অনেকের আছে সাদা সাদা, অর্থাৎ তখন তাদের লিকুরিয়ার একটা সিমটম অনেক সময় দেখা দেয়, কিংবা মিনিস্ট্রেশনের আগে পরে এই ধরনের কিছু দেখা যায়। ঠিক আছে, তো এই বিষয়গুলো আছে কিনা, তাদের মিনিস্ট্রেশনটা টাইমলি হচ্ছে কিনা, আগে হয় না পরে হয়, 1 মাসে 2-3 বার হয় কিনা, কিংবা দেরিতে হলে দেখা যাচ্ছে 1.5 মাস 2 মাস পরে যে হয় কিনা। তারপরে আছে আমাদের মিনিস্ট্রেশনের যে ব্লাডটা হয় সেই ব্লাডের কালারটা কেমন, তাজা রক্ত না কালচে, সেই বিষয়গুলো আমাদের এখানে ইনক্লুড করতে হবে। সেই সাথে তার যদি অন্য কোনো অ্যাবনর্মালিটি এখানে থেকে থাকে সেই জিনিসটাও আমরা এখান থেকে জেনে নিব। তো এই ছিল আমাদের মিনিস্ট্রেশনের বিষয়টা। তো এরপরে আমাদের আছে অন এক্সামিনেশন নামে আমি একটা টপিকস নোট করছি। এটা অবশ্য আমাদের হোমিওপ্যাথিক কোনো ডক্টরের প্রেসক্রিপশনে কিংবা কেস টেকিংয়ে আমি এই জিনিসটা দেখি নাই, কারো কাছে থাকতে পারে হয়তো, আমি হয়তো পাই নাই। এখানে আমাদের কিছু বিষয় জানতেই হবে। অন এক্সামিনেশন অর্থাৎ রুগী পর্যবেক্ষণ বলা হয় যেটাকে। আমি রুগীকে আমার চেম্বারের যে বেড আছে সেই বেডে শোয়াইয়া তাকে আমি পর্যবেক্ষণ করব এবং তার কিছু ফিজিক্যাল এক্সামিন করব। এইখানে হচ্ছে অন এক্সামিনেশন এই জিনিসগুলোকে ইনক্লুড করা হয়। যেমন আমি প্রথমেই এখানে লিখছি সেটা হচ্ছে থার্মাল রিয়াকশন। থার্মাল রিয়াকশন তার শরীরের তাপমাত্রাটা কেমন আছে সেটা আমরা জানবো। তারপরে সিসিভি
ই একটা শব্দ আছে যার মিনিং হচ্ছে কোল্ড ক্যাচ ভেরি ইজিলি। কিছু কিছু মানুষ আছে যাদের খুব দ্রুত একটা আবহাওয়া চেঞ্জ হওয়ার সাথে সাথে কিংবা যে কোনোভাবে তাদের খুব দ্রুত ঠান্ডা লেগে যায়, এই ধরনের একটা প্রবণতা থাকে। সেই প্রবণতাটা এই সিসিভির মধ্যে আমরা ইনক্লুড করব। তারপর হচ্ছে হিলিং অফ উন্ড, যদি তাদের শরীরে কোথাও কাটিয়া ফাইটিয়া সিরিয়া যায় তাহলে সেটা খুব দ্রুত ঠিক হয়ে যায় নাকি অনেক সময় নেয়, সেই ক্ষেত্রটা আমরা এখানে দেখব। তারপরে বিষয় হচ্ছে ব্লাড প্রেশার, তার ব্লাড প্রেশারটা আমরা মনিটরিং করব আমাদের চেম্বারে বিপি মেশিন দিয়ে আমরা এটা মেপে দেখব ব্লাড প্রেশারটা ঠিকঠাক আছে কিনা। আমরা তারপরে তার পালস রেট দেখব, পালস রেট আমাদের সাধারণত অ্যাভারেজ 72 পার মিনিটস এরকম একটা স্টাইলে থাকার কথা, এটা আছে নাকি বেশি আছে না কম আছে সেটা আমরা দেখব। আমরা এরপরে তার নখ দেখতে পারি, তার দাঁত দেখতে পারি, তার নাকের ছিদ্র পথটা আমরা দেখতে পারি, তার স্কিন দেখতে পারি, স্কিনে কোনো ইরিটেশন আছে কিনা। তারপর তার চোখ দেখতে পারি, চোখ দেখে আমরা অনেক সময় এনিমিয়া দেখার চেষ্টা করি, কিংবা চোখের নিজস্ব কোনো সমস্যা আছে কিনা। অনেকের চোখ অনেক সময় লাল হয়ে থাকে, কারো পিছুটি জমে, কারো চোখ দিয়ে পানি পড়ে, এ ধরনের কোনো প্রবণতা আছে কিনা সে বিষয়টা দেখব। এরপরে আমরা তার কানটা দেখতে পারি, তার কানের মধ্যে কোনো সমস্যা আছে কিনা আমরা এটা লাইট দিয়ে অর্থাৎ টর্চের মাধ্যমে আমরা এটা দেখব, তার ভিতরে কোনো ধরনের কোনো অসমঝোতা আছে কিনা। কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে কানে প্রচুর পরিমাণ এটাকে বলা হয় যে মোম জমা হয়, বাংলায় বলা হয় অক্স, ইংরেজিতে বলা হয়, যেটা জমা পড়ে, আমরা যেটাকে অনেক সময় খৈল বলে থাকি, এরকম একটা বিষয়। তারপরে আমরা দেখব তার রেসপাইরেশন, অর্থাৎ তার নিঃশ্বাস নেওয়ার প্রক্রিয়া, শ্বাস প্রশ্বাস ফেলার যে প্রক্রিয়াটা, এটা সাধারণত 16 থেকে 20 বার, বই ভেদে এটা আলাদা হতে পারে, তার শ্বাস প্রশ্বাস নেওয়ার কথা সেটা সে নিচ্ছে কিনা। আমরা তার হার্টবিটটা দেখতে পারি স্থেতর মাধ্যমে, হার্টবিটটা নর্মাল আছে কিনা। তার পেটটা আমরা একটু দেখতে পারি, যেমন আমরা ফ্ল্যাটিলোডটা কি পর্যায়ে আছে, পেটে চাপ দিলে সে ব্যথা অনুভব করে কিনা, নাকি প্রথম চাপে ব্যথা অনুভব করে পরে ব্যথা পায় না, এ ধরনের বিভিন্ন কিছু আমরা অ্যাবডোমেনটা পর্যবেক্ষণ করতে পারি। তারপর আমরা যদি প্রয়োজন হয় তার কাছে যদি কোনো প্যাথোলজিক্যাল কোনো রিপোর্ট থাকে সেগুলো আমরা দেখতে পারি, সেগুলো থেকে কোনো হেল্প নিতে পারি। অথবা আমাদের যদি মনে হয় যে আমাদের কোনো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে, কোনো রক্তের পরীক্ষা দরকার আছে, কোনো প্রস্রাব পরীক্ষার দরকার আছে, পায়খানা পরীক্ষার দরকার আছে, কিংবা তার কোনো রেডিওলজিক্যাল পরীক্ষা যেমন এক্সরে, এমআরআই, আল্ট্রাসোনোগ্রাম এই ধরনের কোনো কিছু করার প্রয়োজন আছে, তাহলে আমরা এই প্যাথোলজিক্যাল রিপোর্টে সেই জিনিসগুলো আমি আমার মতন করে করতে পারি। এরপরে যদি আমি রুগী দেখার ক্ষেত্রে, পরিবেশ ক্ষেত্রে আমার যদি মনে হয় যে আমার এই অ্যাসেসমেন্টে যা কিছু আছে তার মধ্যে একটা জিনিস আমার নাই, সেখানে আমার আরও একটা বিষয় ইনক্লুড করা দরকার, এখানে এনি আদার্স নামে একটা অপশন আছে, সেখানে আমি সেই বিষয়টাকে ইনক্লুড করতে পারি। এটা ছিল আমাদের মোটামুটি রুগী দেখার যে প্রক্রিয়াগুলো, সেই প্রক্রিয়াগুলো আমি উপর থেকে আবার একটু বলে আসতেছি। আমরা প্রথমে নিয়েছিলাম হচ্ছে রোগীর পরিচয়, রোগীর নাম, পিতামাতার নাম, তারিখ, বয়স, লিঙ্গ, ঠিকানা, মোবাইল নম্বর, তার প্রধান সমস্যাগুলো আমরা প্রথম লিখছিলাম, তার সাথে আনুষঙ্গিক সমস্যাগুলো আমরা লিখছিলাম কিংবা জানছিলাম। তারপরে তার প্রধান সমস্যাগুলো কিভাবে শুরু হইলো, কোথায় সমস্যাটা, তার অনুভূতি কখন বাড়তিছে, কখন কমতেছে, তার এর সাথে আনুষঙ্গিক কিংবা অদ্ভুত কোনো লক্ষণ আছে কিনা সেই বিষয়গুলো আমরা সম্পর্কে জানছি। আমরা জানছি তার পিছনে অর্থাৎ অতীতে কোনো মেডিকেল হিস্টোরি আছে কিনা, ইতিহাস আছে কিনা সেই বিষয়টা সম্পর্কে জানছি। তার বংশে কোনো বংশগত রোগ আছে কিনা সেই বিষয়টা সম্পর্কে আমরা জানছি। আমরা জানছি তার পার্সোনাল হিস্ট্রি সম্পর্কে, অর্থাৎ একজন রোগীর নিজস্ব যে জায়গাটা, সেই জায়গা অনুযায়ী সে কতটা তার নিজের ফিটনেস কিংবা উচ্চতা, গঠন, অভ্যাস, তারপরে ম্যারিটাল লাইফ কিংবা অন্যান্য বিষয়, সেই বিষয়গুলো তার পার্সোনাল হিস্ট্রি থেকে আমরা জানছিলাম। আমরা জানছি তার মেন্টাল সিমটমগুলো, মেন্টাল সিমটমে কী কী সমস্যাগুলো আছে কিংবা নাই সেই বিষয়গুলো। তারপরে আমরা তার জেনারেল সিমটমগুলো, যেটাকে আমরা বাংলায় সার্বদৈহিক লক্ষণ হিসেবে চিহ্নিত করি, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা অবগত হয়েছি। তারপরে আমরা নিজস্ব ভঙ্গিতে আমরা রোগীর এক্সামিনেশন করছি, যেটাকে আমি অন এক্সামিনেশন বলতেছি। তাহলে রোগীর দেখার যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে প্রথমত রোগীর কাছ থেকে শোনা, তারপর রোগীর আত্মীয় স্বজনের কাছ থেকে শোনা, তারপরে ডক্টর তার নিজস্ব প্রক্রিয়ায় রোগীকে এক্সামিন করবে অর্থাৎ পর্যবেক্ষণ করবে, তারপরে তার অভিজ্ঞানটা রোগীর উপরে প্রয়োগ করে সর্বশেষ সে সব লক্ষণকে মিলাইয়া
সে একটা ট্রিটমেন্ট প্রসিডিউর কিংবা একটা ঔষধ সিলেকশন করবে, যেটাকে আমরা ট্রিটমেন্ট বলতেছি। তো আমরা এরপরে ট্রিটমেন্টে চলে যাব। ট্রিটমেন্টে আমরা রোগীর যে লক্ষণ অনুযায়ী যে ঔষধটা আসে, সিঙ্গেল মেডিসিন এবং ক্ষুদ্রতম মাত্রা, এভাবে আমরা ঔষধটা প্রয়োগ করব প্রথমত, এবং রোগীকে একটা নির্দিষ্ট সময় পরে আবার ফলো আপের জন্য আমরা আমাদের চেম্বারে আসতে বলবো। যেমন এটা এক একজনের অভিব্যক্তির উপরে নির্ভর করে, অভিজ্ঞানের উপরে নির্ভর করে। কেউ রুগীকে 15 দিন পরে আসতে বলে, কেউ 3 দিন পরে আসতে বলে, কেউ 1 মাস পরে আসতে বলে। এটা অ্যাকর্ডিং টু পেশেন্ট কন্ডিশন এবং তার রোগের প্রবণতা এবং অনেক সময় দূরত্বটাও কাজ করে, রুগী কত দূর থেকে আসছে সেটার উপরও অনেক সময় নির্ভর করে। আবার রুগী যদি অনেক অসুস্থ হয় তাকে হসপিটালে ভর্তি করে রাখারও প্রয়োজন হতে পারে, সেটা অ্যাকর্ডিং টু পেশেন্ট কন্ডিশন অ্যান্ড ডিমান্ড, সেটার উপরে নির্ভর করবে। তো আমরা যদি হসপিটালে ভর্তি থাকে তাহলে প্রতিদিনই তার ফলো আপটা আমরা নিতে থাকবো। যদি রুগী ভর্তি না থাকে, দেখা যাচ্ছে আউটডোর রুগী, তাকে আমরা একটা ডেট দেবো যে এতদিন পরে আপনি আসেন, পরবর্তীতে তাকে একটা ডেট দেওয়া হবে। এবং সেই সাথে আমরা রুগীকে এক ধরনের পথ্য দিব। পথ্য বলতে আমরা এখানে যেটা বুঝে থাকি সেটা হচ্ছে, রুগী আমার ঔষধ চলাকালীন সময়ে সে কি ধরনের খাবার খাইতে পারবে, কি ধরনের খাবার খাইতে পারবে না। আমরা এটা সাধারণত নির্ণয় করি আমাদের ঔষধের যাতে প্রভাব বিস্তার না করে কোনো খাবারে, অর্থাৎ ঔষধের যে গতি প্রকৃতি সেটাকে যাতে বাধাগ্রস্ত না করে কোনো খাবারে, সেই খাবারগুলোকে যদি বাধাগ্রস্ত করার মতন কোনো খাবার থাকে সেটাকে আমরা নিষেধাজ্ঞা জারি করে দিই যে এই খাবারটা আপনি খাবেন না। বিশেষ করে দেখা যায় ঔষধ চলাকালীন সময় আমরা কাঁচা পেঁয়াজ, টক, তারপর এ ধরনের খাবারগুলো আমরা নিষেধ করে দেওয়া হয়। মানে কিছু কিছু খাবারের মধ্যে ঔষধি গুণ রয়ে গেছে, সেগুলো খাইতে দিলে আমার ঔষধটা তার যে কার্যক্ষমতাটা সেই ক্ষমতাটাকে নষ্ট করে দেয়। সেজন্য আমরা অনেক সময় এই খাবারগুলোকে নিষেধ করে দিই যে আপনি এই খাবারগুলো খাবেন না। আবার রুগীর নিজস্ব ইমিউনিটি, যেটাকে আমরা জীবনী শক্তি বলে থাকি, সেই জীবনী শক্তির ওটা গুরুত্ব দেখা উচিত। সেই জীবনী শক্তিটাকে বৃদ্ধি করার জন্য আমরা একচেটিয়া সব ধরনের খাবারকে নিষেধাজ্ঞা করেও দেব না, সেই বিষয়টাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে আমি সব খাবার যদি নিষেধ করে দিই তাহলে রুগীর যে ভগ্ন স্বাস্থ্যটা সেটা পুনরুদ্ধার করতে আমাদের অনেক বেগ পোহাতে হবে। সেজন্য তার পুষ্টির দিকটাও আমাদেরকে বিবেচনা করতে হবে। তারপরে রুগী কি ধরনের কি কাজ করতে পারবে, কি ধরনের কাজ করলে তার রোগের ক্ষেত্রে একটা বাধা তৈরি হবে, সেই বিষয়গুলো আমাদের দেখতে হবে। যেমন রুগীর গ্যাসের সমস্যা আছে, তো সে যদি মশলাযুক্ত খাবারগুলো যদি খাইতেই থাকে তাহলে আমরা তার গ্যাসটাকে পূর্ণ মাত্রায় ঠিকঠাক করতে পারবো না। এক্ষেত্রে এখানে এই মশলাযুক্ত খাবার একটা প্রবণতা হিসেবে কাজ করবে, রোগের বাধা হিসেবে। সো আমাদের এই বিষয়গুলো বিবেচনা করতে হবে, তার এই জায়গাগুলোকে ঠিক করতে হবে। রুগী বৃষ্টিতে ভিজলে তার রোগ হয়, সো আমরা ঔষধ দিলাম, আবার যদি সে বৃষ্টিতে ভেজে তাহলে সেক্ষেত্রে তার রোগের প্রবণতাটা কিন্তু কমবে না, বরঞ্চ আরও বাড়তে পারে, সে পুরোপুরি আরোগ্য হবে না। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। তো মোটামুটি আমি আমার দৃষ্টিকোণ থেকে যে জিনিসগুলো অ্যাড করলে মোটামুটি একটা কেস টেকিং হয়, সেই বিষয়গুলো আমি এখানে ইনক্লুড করার চেষ্টা করছি। তো আমরা প্রথম পর্বে মোটামুটি আমরা একটা রোগীর হিস্টোরিগুলো নেওয়ার চেষ্টা করছি, সেটা কিভাবে তার পরিচয়পত্র নিছি, তারপরে তার প্রধান সমস্যাগুলো সম্পর্কে জানছি, তারপরে তার বর্তমান সমস্যা সম্পর্কে জানছি, এবং পাস্ট মেডিকেল হিস্টোরি এবং ফ্যামিলি হিস্টোরি সম্পর্কে জানছিলাম। আমরা দ্বিতীয় পর্বে জানছি হচ্ছে রুগীর পার্সোনাল হিস্টোরি সম্পর্কে এবং মেন্টাল যে সিমটমগুলো আছে সেইগুলো সম্পর্কে আমরা জানছি, এবং আমরা সর্বশেষ জানলাম হচ্ছে রুগীর সার্বদৈহিক লক্ষণ, এবং আমরা রুগী পর্যবেক্ষণ করে যে যে বিষয়গুলো আমরা খেয়াল করব সেই বিষয়গুলো আমি জানানোর চেষ্টা করছি আপনাদেরকে। আপনাদের যদি মনে হয় এর মধ্যেও কোনো বিষয় ইনক্লুড করার প্রয়োজন আছে তাহলে আপনারা সেই বিষয়টা আমাকে জানাইতে পারেন, জানালে আমি সেই জিনিসটাকে আবার অ্যাড করার চেষ্টা করব। এটা ছিল মোটামুটি আমার কেস টেকিংয়ের ক্লাস। এই বিষয়গুলো আপনারা মোটামুটি ভালোভাবে পর্যবেক্ষণ করবেন, এবং এটা আমাদের রুগী দেখার ক্ষেত্রে সব সময় আমাদের কাজে লাগবে। এটা ছাড়া এক কথায় আমরা রোগী দেখতে পারবো না। এবং এই প্রত্যেকটা রেকর্ড আমি সব ডক্টরদেরকে বলবো যে আপনারা সংরক্ষণ করবেন,
রোগীর ফলো আপের ক্ষেত্রে এবং আপনার থিসিসের ক্ষেত্রে, অর্থাৎ আপনি কোনভাবে কোন রোগীটাকে কোন কৌশলে কোন মেডিসিনটা সিলেক্ট করছিলেন, এই কৌশলগুলো আপনার, যদিও প্রত্যেকটা রোগীর ক্ষেত্রে আলাদা আলাদা সিমটম, ব্যক্তি স্বাতন্ত্রতা থাকবে, তারপরেও এই অভিজ্ঞতাটা আপনার কাজে লাগবে। পরবর্তীতে যে কোনো ধরনের বিষয়ে আপনি এটার থেকে হেল্প নিতে পারবেন, কৌশলগুলো সম্পর্কে অবগত হতে পারবেন এবং আপনার রুগী ফলো আপের ক্ষেত্রে অবশ্যই কাজে লাগে। আপনি কোন দিন আপনার কাছে আপনার রুগীটা আসছিল, সেই রুগীকে কী ধরনের মেডিসিন আপনি অ্যাপ্লাই করছিলেন, তার সেই মেডিসিনটা আপনার সঠিকভাবে কাজ করছে কিনা, আপনার কেস টেকিংটায় কোনো ভুল ত্রুটি ছিল কিনা, কেস টেকিংয়ে কোনো কিছু আপনার নতুন করে ইনক্লুড করার প্রয়োজন আছে কিনা, ঠিক আছে। আবার আমাদের দ্বিতীয় প্রেসক্রিপশনের একটা ব্যাপার আছে। প্রথম প্রেসক্রিপশন করলাম, আমার রুগী কিছুটা আরোগ্য হয়ে থেমে গেছে, অর্থাৎ আমি সঠিক মেডিসিনটাই দিছি, কিন্তু আমার ঔষধের হয়তো পাওয়ার বাড়াইতে হবে কিংবা পাওয়ার কমাইতে হবে, যেটাকে আমরা পটেন্সি হিসেবে বলি। সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের কেস্টিং অনেক গুরুত্ব থাকে। আবার আপনি একটা ঔষধ দিয়ে রুগীর কোনো উন্নতি পাচ্ছেন না, সেক্ষেত্রেও কিন্তু আমাদের পুনরায় কেস টেকিং করার প্রয়োজন হতে পারে, সঠিকভাবে দেখার জন্য, বোঝার জন্য। সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের কেস টেকিংটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবার অনেক সময় আমাদের অনেক রুগী, বেখালি রুগী বাসার থেকে আসলো, তার প্রেসক্রিপশনটা সাথে করে নিয়ে আসে নাই। সো আপনি হঠাৎ করিয়া তার সম্পর্কে সব কিছু মনে করতে পারবেন না, তার কি কি বিষয় আশায় ছিল সেগুলো মনে করতে পারবেন না। সেক্ষেত্রেও আমাদের কেস টেকিংটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি আপনি করেন এবং এটা সংরক্ষণ করে থাকেন, তাহলে আপনি এটা বের করে এটা দেখতে পারেন তাকে কি চিকিৎসা দেওয়া হয়েছিল, এখন তার অবস্থাটা কেমন আছে, তার পরবর্তী ওষুধটা কি দেওয়া যেতে পারে, ঠিক আছে, তার এই ওষুধটা কতটা তার উপরে প্রভাব বিস্তার করছে। এই সমস্ত বিষয় আমরা আমাদের কেস টেকিং থেকে জানতে পারবো, বুঝতে পারবো। সর্বোপরি আমরা যে রুগীদের উপরে কাজ করতেছি তাদেরকেও এই জিনিসটা আমি বুঝাইতে পারবো এবং তাদের উপকারে সামগ্রিকভাবে আসবে। সেই সাথে একজন চিকিৎসক হিসেবেও আমারও অনেক কাজে আসবে। এই ছিল মোটামুটি আমার কেস টেকিংয়ের আলোচনা। এখানে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।